টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত দুই, আহত অনেকে। পরস্পরকে দুষছে সাদ ও জুবাইরপন্থীরা। রাতে রাজধানীর কাপ্তান বাজারে যৌথ বাহিনীর অভিযান, অবৈধ দোকানপাট উচ্ছেদ, করা হয় জরিমানাও। ব্যবসায়ীদের দাবি দেন লক্ষাধিক টাকা চাঁদা। সিটি কর্পোরেশন আমরা টাকা দিই, আমরা অন্য কারো টাকা দিই না। সিটি কর্পোরেশন জি 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 1 লক্ষ কত টাকা প্রতিদিন জমা হয় সিটি কর্পোরেশনে। জনগণের জন্য চলাচলের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত থাকে, সেটি যেন কোনোভাবেই মানে প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ও চ্যালেঞ্জ নিয়ে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। যমুনাকে জানালেন তথ্য উপদেষ্টা। জনগণের প্রত্যাশা বাস্তবায়নই লক্ষ্য। জুলাই গণ অভ্যুত্থান আমরা যে প্রত্যাশা নিয়ে করেছি সেটার প্রতিফলন সমাজের, রাষ্ট্রের সর্বসেক্টরে হবে। আমরা যারা ব্যক্তিগতভাবে এই আন্দোলনের সাথে জড়িত ছিলাম, আমাদের জীবন চিন্তায় তো সেই পরিবর্তনটা অবশ্যই এসেছে। মিয়ানমারের পরিস্থিতি নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের। ব্রিফিংয়ে মিলার জানালেন রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা করা মার্কিন প্রশাসনের অগ্রাধিকার। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত, আহত অনেকে। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিব ইস্কান্দার। নিহতরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার ইগারসিন্ধু এলাকার বাচ্চু মিয়া, তার বয়স 70। অপরজন হলেন দক্ষিণখানের বেড়াইদ এলাকার 60 বছর বয়সী বেলাল হোসেন। তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওসি জানান, মঙ্গলবার রাতে ইজতেমা ময়দানে মারামারি হয়। এই ঘটনায় আহত কমপক্ষে 35 জন। তাদের মধ্যে 7 জন এখনও ঢামেকে চিকিৎসাধীন। জোর ইজতেমার পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে 7 দিনে অবস্থান কার্যক্রম করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এজন্য পরস্পরকে দুষছে সাদ ও জুবাইরপন্থীরা। এর আগে 12 ডিসেম্বর তাবলিগ জামাতের জোর ইজতেমাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 4 জন আহত হয়। এ বিষয়ে আরও জানাতে টঙ্গী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, রাতভর সংঘর্ষের কারণ সম্পর্কে কি জানতে পারলেন, আর হতাহত যারা আছেন তারা এখন কোথায় আছেন, কে এবং কেমন আছেন? নাবিলা, আসলে এখনো আহত কতজন হয়েছে সংখ্যাটা এখনো হাসপাতাল কর্তৃপক্ষ আসলে নিশ্চিত করতে পারেনি। তবে ভিন্ন ভিন্ন হাসপাতালে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নিহত হয়েছে 2 জন, সেটি নিশ্চিত হয়েছে। তবে কিছুক্ষণ আগে আমরা যে বিষয়টি জেনেছি, ঊর্ধ্বতন যারা শীর্ষ মুরব্বীরা রয়েছে তারা বলছিল যে আসলে যারা সাতপন্থীরা রয়েছে তারা কিন্তু আসলে এই ডিসেম্বরের 20 থেকে 24 তারিখ অর্থাৎ 5 দিনের যে জোর ইজতেমা, সেটি কিন্তু এখনো প্রশাসনিক যে অনুমতি, সেই অনুমতি এখনো তাদের নিশ্চিত হয় নাই। যে কারণে কিন্তু দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যারা মুসলিমরা রয়েছে তারা কিন্তু ইজতেমাতে প্রবেশ করছিল। সেই প্রবেশকে কেন্দ্র করে মূলত এই মুখোমুখি যে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে মুসলিমরা কিন্তু উভয়ভাবেই কিন্তু তারা জড়ো হচ্ছিল। জড়ো হওয়ার এক পর্যায়ে কিন্তু সংঘাতের সৃষ্টি হওয়ার পর এই 2 জন নিহত হয়েছে। তবে এখনো আহত যারা রয়েছে, অর্থাৎ যারা মুমূর্ষ অবস্থা রয়েছে, সেই সংখ্যাটি যদিও এখন নিশ্চিত নয়। তবে পার্শ্ববর্তী রাজধানী উত্তরা, ঢাকা এবং গাজীপুর সহ বিভিন্ন হাসপাতালে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং এখানে যারা উপস্থিত রয়েছে তারা কিন্তু ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছে। অর্থাৎ এখন পর্যন্ত আসলে নিশ্চিত হয়ে যাচ্ছে না যে নিহত আহতর সংখ্যা কতক্ষণ। তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু একটি সংবাদ সম্মেলন হবে। সংবাদ সম্মেলন হওয়ার পর আসলে বিষয়টি নিশ্চিত করা যাবে। নাবিলা, ধন্যবাদ আপনাকে। সড়ক অবরোধের মাধ্যমে ব্যবসা করায় রাজধানীর কাপ্তান বাজারে দিনভরই যানজট। অবৈধ দোকান উচ্ছেদে মঙ্গলবার রাতে অভিযানে নামে যৌথ বাহিনী। এ সময় সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় দোকানপাট, করা হয় জরিমানাও। তবে ব্যবসায়ীদের দাবি, প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা দিয়েই চলে ব্যবসা। বিস্তারিত প্রতিবেদনে। রাত 12টা, যৌথ বাহিনীর অভিযান শুরু হলে ক্যামেরা দেখে এভাবেই দৌড়ে পালান মুরগি ব্যবসায়ীরা। মঙ্গলবার রাজধানীর কাপ্তান বাজারের চিত্র এটি। সড়ক বন্ধ করে প্রতিদিন এভাবেই চলে মুরগির বাজার। অবৈধ এই মুরগির বাজার উৎখাত করতে নিরাপদ সড়ক আন্দোলনের সমন্বয়ে অভিযানে নামে যৌথ বাহিনী। উচ্ছেদ করা হয় রাস্তার পাশের ব্যবসায়ীদের। এ সময় জব্দ করা হয় বেশ কয়েকটি দোকানের মুরগির খাঁচা।
ব্যবসায়ীরা জানান ইজারা নিয়েই দোকানের অনুমোদন দিয়েছে সিটি কর্পোরেশন। কাপ্তান বাজার পোল্ট্রি মুরগি ব্যবসায়ী সভাপতির দাবি, দক্ষিণ সিটি কর্পোরেশনকে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা দেন তারা। যানজট হয়তো, কিন্তু এটা আমরা ক্লিয়ার রাখছি, 8 জন লাইনম্যান রাখছি। একবার আমাদের এখানে ঝামেলা হয়েছিল প্রায় 1-1.5 মাস আগে, তখন আমরা রাস্তাটা ক্লিয়ার রাখছি। সিটি কর্পোরেশন আমরা টাকা দিই, আমরা অন্য কারো টাকা দিই না। সিটি কর্পোরেশন জি জি টাকা দেন, জি জি টাকা দেন। 1 লক্ষ কত টাকা প্রতিদিন জমা হয় সিটি কর্পোরেশনে, যে খাসের জন্য। এই টাকাটা কে নেয়? সিটি কর্পোরেশন নেয়। অভিযান শেষে সড়কের উপরে রাখা 5টি ট্রাককে মোট 25,000 টাকা জরিমানা করা হয়। ইজারার মেয়াদ অতিক্রম হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনগণের জন্য চলাচলের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত থাকে, সেটি যেন কোনোভাবেই প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, সেই জন্য আমরা এই অভিযানটা পরিচালনা করেছি এবং ভবিষ্যতে নিয়মিতভাবেই এই অভিযান পরিচালিত হবে ইনশাআল্লাহ। অভিযানের এক পর্যায়ে রাস্তার পাশে রাখা ভ্যান উচ্ছেদের সময় ক্ষিপ্ত হয়ে যান ব্যবসায়ীরা। বাকবিতণ্ডায় জড়ান আইন শৃঙ্খলা বাহিনীর সাথে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অর্থনৈতিক সহযোগিতামূলক দেশগুলোর সম্মেলন D8-এ যোগ দিতে মিশরের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দিবাগত রাত 1:20 তাকে বহনকারী বিমানটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান যোগ দেবেন। একাধিক দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাইডলাইন বৈঠক হওয়ার কথা। মঙ্গলবার সন্ধ্যায় এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। বলেন, D8 সম্মেলন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক খাতে গতিশীলতা আনতে এটি সহায়ক ভূমিকা পালন করবে। গেল 30 অক্টোবর বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি সম্মেলনে যোগ দিতে দেশটির প্রেসিডেন্টের আমন্ত্রণপত্র ডক্টর ইউনূসের কাছে হস্তান্তর করেন। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ নিয়ে স্বপ্নে বিভোর দেশবাসী। সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব যাদের কাঁধে, তাদের একজন উপদেষ্টা নাহিদ ইসলাম। সরকারের নীতি নির্ধারণী জায়গায় তার যেমন রয়েছে ব্যস্ততা, তেমনি ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের নিয়েও রয়েছে চিন্তা। গেল 4 মাসে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা কেমন ছিল, সবকিছু নিয়ে সহকর্মী লামিয়া তিথির সাথে খোলামেলা আলাপ করেছেন তিনি। ক্যামেরায় ছিলেন তানভীর মোর্শেদ। শেখ হাসিনার পতনের দাবিতে যখন রাজপথ উত্তাল, তখন থেকেই আলাদা আলোয় উজ্জ্বল ছিলেন নাহিদ ইসলাম। গণ অভ্যুত্থান পরবর্তী সরকারে যিনি এখন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার গুরু দায়িত্ব সামলাচ্ছেন শক্ত হাতে। নাহিদদের মতো তরুণের কাছে পাহাড় সম প্রত্যাশা নতুন বাংলাদেশ নিয়ে। সেই প্রত্যাশার চাপ কতটা অনুভব করছেন তিনি? গেল 4 মাসেই বা কি কাজ করলেন? এইটাই আমাদের প্রত্যাশা যে এই যে জুলাই গণ অভ্যুত্থান আমরা যেই প্রত্যাশা নিয়ে করেছি সেটার প্রতিফলন সমাজের, রাষ্ট্রের সর্বসেক্টরে হবে। আমরা যারা ব্যক্তিগতভাবে এই আন্দোলনের সাথে জড়িত ছিলাম, আমাদের জীবন চিন্তায় তো সেই পরিবর্তনটা অবশ্যই এসেছে। মানুষের অনেক প্রত্যাশা, তো সেই প্রত্যাশার আর হয়তো আমরা ছুঁতে পারি নাই, কিন্তু আমরা ধীরে ধীরে আমাদের কাজগুলো করছি। আমাদের সরকারের পক্ষ থেকে সংস্কার কমিশন হয়েছে এবং আমরা ইন্টারনেট দাম কমানোর উদ্যোগ নিয়েছি। হয়তো আরও কিছুদিনের মধ্যে এটা আমরা জনগণের কাছে সেই উপকারটা পৌঁছাতে পারবো। আওয়ামী শাসনামল নিয়ে অভিযোগ বিস্তর। সে সময় নেওয়া প্রকল্পগুলোর কি হবে? নাহিদের সাফ জবাব, অপ্রয়োজনীয় হলেই সেটা ছেঁটে ফেলতে দ্বিধা করবে না অন্তর্বর্তী সরকার। বিগত 15 বছরের সকল প্রকল্পর আমরা একটি পর্যালোচনা করেছি এবং দুর্নীতির জায়গাগুলো বের করেছি এবং সেই অনুযায়ী শাস্তি প্রদান করা হচ্ছে। এবং আমরা যে অপ্রয়োজনীয় প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো আমরা বাদ দিচ্ছি। অন্তর্বর্তী সরকার বারবার বলে এসেছে তারা দায়বদ্ধ জুলাই বিপ্লবের শহীদ আর আহতদের প্রতি। তাদের নিয়েই বা কি পরিকল্পনা বর্তমান সরকারের? এই সরকারের সর্বপ্রথম প্রায়োরিটি হচ্ছে এই জুলাই শহীদ, তাদের পরিবার এবং যে আহত, তাদের জন্য কাজ করা। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার থাকার সময় অবশ্যই তাদের পরবর্তী যারা আহত রয়েছে এবং শহীদ পরিবার রয়েছে, তাদের পরবর্তী জীবনের নিশ্চয়তা আমরা করে যাব। এটা তাদের প্রতি আমাদের কমিটমেন্ট। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিয়েও ক্ষুব্ধ উপদেষ্টা নাহিদ। বলেন, জুলাই আন্দোলনে আহতদের শুরুর দিকে ভালো করে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি, যদিও পরে সেটি গুরুত্বের সাথে নিয়ে সুচিকিৎসা নিশ্চিতের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, সেইটারই একটা প্রতিফলন আসলে ক্ষেত্রেও ঘটছে। কারণ আমাদের আহতরা তো আসলে সারা দেশে
ছড়িয়ে আছে। ডিসেম্বর একটা টাইমলাইন, আমরা এই ডিসেম্বরের মধ্যেই আমরা আশা করছি যে সেই কাজটা দৃশ্যমান হবে এবং এছাড়া হচ্ছে তাদের পুরো লাইফ টাইম যে ধরনের স্বাস্থ্য এবং আর্থিক সুবিধাগুলো দেওয়া যায়, পুনর্বাসনের পরিকল্পনাটা এখন তৈরি হচ্ছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার তালিকায় রয়েছে রোহিঙ্গা সংকট সমাধান, এ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, শরণার্থীদের সহায়তায় ঢাকার সাথে কাজ করবে ওয়াশিংটন। রাখাইনে আরাকান আর্মির নিয়ন্ত্রণ এবং রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, নিবিড়ভাবে অঞ্চলটির পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। সংঘাত নিয়ে উদ্বেগও জানান তিনি। বাংলাদেশের এক উপদেষ্টার সোশ্যাল মিডিয়া পোস্ট সহ আরও কয়েকটি ইস্যুতে প্রশ্ন করলে সেসব এড়িয়ে যান মিলার। সাংবাদিক গ্রেফতার ইস্যুতে প্রশ্ন করলে জানান, গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান জানানোর পক্ষে যুক্তরাষ্ট্র। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। মিয়ানমারের সংঘাত এবং এর কারণে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার ঝুঁকির বিষয়টি নিয়ে অবহিত আছি। আমরা রোহিঙ্গা সংকট সমাধানকে অগ্রাধিকার দেই। বাংলাদেশের মানুষ ও সরকার তাদের আশ্রয় দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গা সহ শরণার্থীদের সহায়তায় বাংলাদেশের সাথে কাজ করে যাব। অর্থনীতিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখার পরও বিদেশগামী কর্মীদের অধিকার নিশ্চিত হয়নি এখনো। অভিবাসন ব্যয়ের তালিকায় শীর্ষে বাংলাদেশ, কিন্তু পারিশ্রমিকে উল্টো চিত্র। অদক্ষতার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতাকে দায়ী করছেন বিশ্লেষকরা। বলছেন, রিক্রুটিং এজেন্সিগুলো দায়বদ্ধ নয়, সে কারণেই বিদেশগামী কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না। কর্মীদের সুরক্ষায় আইন বাস্তবায়নেও তারা গুরুত্ব দেন। ভাগ্যবদলের আশায় বিদেশে পাড়ি জমিয়েছেন প্রায় 1.5 কোটি বাংলাদেশি। দেশের উন্নয়নে বড় অবদানও রাখছেন প্রবাসীরা। তাদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করেই শক্তিশালী অবস্থানে দেশের অর্থনীতি। নানা সংকটের মধ্যেও সুখবর অভিবাসন খাতে। করোনার পর বেড়েছে বিদেশে কর্মী যাওয়ার সংখ্যা, সাথে প্রবাসী আয়। রাজনৈতিক অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যেও চলতি বছরের 11 মাসে বিদেশে কর্মসংস্থান হয়েছে 9 লাখের বেশি। মাসে গড়ে $2 বিলিয়ন উপরে এসেছে রেমিটেন্স। কিন্তু বরাবরই উপেক্ষিত প্রবাসী কর্মীরা। একজন অভিবাসী কর্মী কিন্তু তার সুরক্ষা শুধুমাত্র যে আমরা তাকে যাবার সময় সম্মান দেওয়া, ভিআইপি লাউঞ্জে বসা, সেটা না। তার নিরাপদ অভিবাসন নিশ্চিত হচ্ছে কিনা, সে সেখানে গিয়ে ঠিকমতো বেতন পাচ্ছে কিনা, তার কর্মপরিবেশ, শোভন কর্মপরিবেশ ঠিক আছে কিনা, সে ওখান থেকে যে বিদেশ থেকে যে শ্রমে ঘামে উপার্জিত অর্থ বাংলাদেশে প্রেরণ করবে সেটা সহজ পদ্ধতিতে পাঠাতে পারছে কিনা, এই সকল বিষয়গুলো কিন্তু আমাদেরকে মনোযোগ দিতে হবে। বাইল্যাটারাল এগ্রিমেন্টের কথাও আমরা সবসময় বলছি, দ্বিপাক্ষিক চুক্তি এবং বহুপাক্ষিক ফোরামগুলোতে ওই যে নিরাপত্তার বিষয়টিকে বড় করে নিয়ে আসা, অর্থাৎ জিএফএমডিতে ইত্যাদি ফোরামগুলোতে এগুলো নিয়ে আসা। 30টা লেবার অ্যাটাশের অফিস যেগুলো রয়েছে, তার ভেতরে 7টা অফিসই উন্নত বিশ্বের, যেখানে আমার লেবার যায় না। এইগুলো ওখান থেকে উইথড্র করে একেবারে সোজা যেখানে আমার লেবার মাইগ্রেন্ট যায় সেখানে নিয়ে চলে আসার জন্য। বিদেশে যেতে সবচেয়ে বেশি অর্থ খরচ করতে হয় বাংলাদেশিদের। সিন্ডিকেট আর এজেন্সির অসুস্থ প্রতিযোগিতায় অভিবাসন ব্যয় বেড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। নেপালের চেয়ে 4 থেকে 5 গুণ বেশি টাকা দিয়ে তারা সৌদি আরব, কাতার, তারপরে হচ্ছে মালয়েশিয়া, এতে প্রতি জায়গায় 4 থেকে 5 গুণ টাকা বেশি দিয়ে আমাদের শ্রমিকরা যাচ্ছেন। এবং বেতন তুলতে ওদের যেখানে 4 থেকে 7 মাসের মতো লাগে, আমাদের এখানে 17 মাসও লাগছে বেতন তুলতে। আর বেতনের বেলায়ও যে কম বেতন, এই দুটো জায়গায় কিন্তু আমাদের দায়বদ্ধতা রিক্রুটিং এজেন্সি। তো এখন রিক্রুটিং এজেন্সিকে যদি আমরা বাধ্য না করি যে তুমি এত দামে ভিসা কিনতে পারবা না, তুমি এর কমে চাকরিতে নিয়োগ দিতে পারবা না। চ্যালেঞ্জ হচ্ছে বহুমুখী চ্যালেঞ্জ। আমাদের অভিবাসন ব্যয়টা কমিয়ে আনবার জন্য যারা স্টেক হোল্ডার রয়েছেন, যারা কর্মী প্রেরণ করেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, লেবার রিসিভিং কান্ট্রিদের সকলের মধ্যে কিন্তু একটা আলাপ আলোচনা হতে হবে। তাহলে আমরা অভিবাসন ব্যয়টা কমিয়ে নিয়ে আসতে পারবো। তা না হলে কিন্তু আমাদের অভিবাসন ব্যয়টা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। অভিবাসী কর্মীদের ভালো কাজের জন্য দক্ষতা উন্নয়নে জোর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সিরিয়ায় বাড়ল যুক্তরাষ্ট্র ও তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
মানবিজ শহরে আরও এক সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তুর্কি সমর্থিত বিদ্রোহীদের জোট এসএনএ এবং মার্কিন সমর্থিত এসডিএফ। যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির লক্ষ্যে আলোচনা অব্যাহত, জানান মিলার। গত ৮ ডিসেম্বর বিদ্রোহীদের অভিযানে আসাদ সরকারের পতনের পর দুপক্ষের মধ্যে নতুনভাবে ছড়ায় সংঘর্ষ। এসডিএফকে হটিয়ে মানবিজ দখল করে এসএনএ যোদ্ধারা। সংঘাত বন্ধে গত সপ্তাহে যুদ্ধবিরতির মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্র। এবার বাফার জোনের সিরিয়া অংশে প্রবেশ করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আসাদ সরকারের পতনের পর তেল আবিবের সেনাদের সিরিয়ায় প্রবেশ নিয়ে বিতর্কের মধ্যে হারমান পর্বতে গেলেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। এ সময় নিজ ভূখণ্ডে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অঞ্চলটিতে সেনা মোতায়েন থাকবে জানায় নেতানিয়াহু। এর আগে দখলকৃত গোলান মালভূমিতে বসতি দ্বিগুণ করায় ঘোষণা দিয়েছিল তেল আবিব। তাদের এই সিদ্ধান্তের সমালোচনা করে আন্তর্জাতিক মহল। ৫৩ বছর আগে এখানে আমাদের সেনাবাহিনীর সাথে ছিলাম। এটি আমার কাছে স্মৃতিময় একটি জায়গা। এখানে কিছুই বদলায়নি। সাম্প্রতিক বছরগুলোতে কেবল ইসরায়েলের নিরাপত্তার জন্য এর গুরুত্ব বেড়েছে। তেল আবিবের নিরাপত্তা নিশ্চিতে যতক্ষণ বিকল্প কিছু না পাই ততক্ষণ হারমন পর্বতে আইডিএফ এর সদস্য মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছি।